তহিদ আফ্রিদিকে নিয়ে আমি একটা ভিডিও বানাই, সেটা হচ্ছে আজ থেকে আরো 2-2.5 বছর আগের ঘটনা। তো ওই ভিডিওকে কেন্দ্র করে তহিদ আফ্রিদি একটা ফোন দিয়ে আমাকে ডিবি অফিসে ডাকায়। তবে এতটুকু পর্যন্ত আপনার ভিডিওতে দেখেছেন, সম্পূর্ণ ঘটনা অনেকেই জানেন না, সেটা একটু ক্লিয়ার করি। তহিদ আফ্রিদির একটি ব্লগের মধ্যে তার মা শুয়েছিল, সেটার উপরে সে উঠে একটু লাফালাফি করে, আর এই ভিডিওটাকে কেটে কেটে অনেকে নেগেটিভলি প্রেজেন্ট করতে থাকে অনলাইনে। তো যেহেতু তহিদ আফ্রিদিকে আমি পছন্দ করতাম আগে থেকে, সেহেতু আমি তাকে নিয়ে একটা ভিডিও বানাই এবং আমার ভিডিওর মধ্যে আমি বলি যে তহিদ আফ্রিদিকে নিয়ে আপনারা যারা নেগেটিভলি ছড়াচ্ছেন, এটা আসলে আপনারা করেন না। কারণ সন্তান কিন্তু সবসময় মায়ের কাছে ছোটই থাকে, সন্তান কখনো বড় হয় না। তো সন্তান মার সাথে দুষ্টুমি করতেই পারে। তো ওই ভিডিওটি রাতারাতি ট্রেন্ডে চলে যায়, দেখা যায় 10 ঘন্টার মধ্যে প্রায় 10 মিলিয়ন ভিউ হয় এবং 17,000 মানুষ ওয়াচিং করতেছিল। যার কারণে তহিদ আফ্রিদির এটা ভালো লাগে না বা তার টিমমেটরা আমাকে ডাকায়। প্রথম একটা ফোন দেয়, সেটা হচ্ছে রাহি। দুপুর 12টার দিকে রাহি আমাকে ফোন দিয়ে বলে, আপনি যে ভিডিওটা বানাইছেন এটাতে ব্রো খুব রাগ করছে। তখন আমি ব্রোকে আসলে চিনতাম না, ব্রোর পরিচয়টা আমি একটু পরে দিচ্ছি। পরবর্তীতে আমি বললাম যে ভাই, যদি কোনো প্রবলেম থাকে আপনি বলেন, আমি ভিডিওটা এখনই ডিলিট করে দিই। তো তারা বললো যে মানে ব্রো যতক্ষণ নির্দেশ না দিবে ততক্ষণ পর্যন্ত ভিডিওটা ডিলিট করতে পারবেন না। তো আমিও ভিডিওটা ডিলিট করি না, আমি আশায় আছি যে তহিদ আফ্রিদি আমাকে ফোন দিবে, বলবে ডিলিট করতে, আমি করে দিব। পরবর্তীতে 4টার দিকে বিকেল, সেই একই দিনে 4টার দিকে জাকারিয়া নামে একজন তার টিমমেট আমাকে ফোন দেয়, দিয়ে বলতেছে যে ভাই আপনাকে ডিবি অফিস আসতে হবে। পরে আমি তার ফোনটা ওইভাবেই করি নাই, কারণ ও তো আর পুলিশ না, ডাক দিলে যে আমি চলে যাবো। ডিবি অফিস থেকে 4:30টার দিকে আমাকে ফোন দেওয়া হয়। ফোন দিয়ে বলতেছে 1 ঘন্টার মধ্যে আপনি মিন্টু রোড ডিবি অফিস চলে আসেন। তারপরে আমি 1 ঘন্টার মধ্যে কাউকে না জানা, শুধু 2-1 আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল, আমি তাদেরকে বলছি যে ভাই আমাকে ডিবি অফিস ডাকাচ্ছে, আমি কি করবো? তখন বললো যে তুমি যাও, কোনো সমস্যা নেই। তো আমি তাদের উপর আস্থা রেখে আর পুলিশের প্রতি আস্থা রেখে আমি ডিবি অফিস যাই। যাওয়া মাত্রই গিয়ে দেখলাম ডিবি অফিসের মধ্যে তহিদ আফ্রিদি ভিডিও কলে মানে কথা বলতেছে সেই পুলিশ কর্মকর্তার সাথে। তো ওই মুহূর্তে আমি দরজা দিয়ে ঢুকি, আর তারা বলতেছে যে এই যে এই মালটা না। তো বললো যে হ্যাঁ এটাই সেই মাল। বলা মাত্রই আমার পিছনে এইভাবে হ্যান্ডকাপটা পরায়, পরানোর পরে মানে এলো পাথারি আমাকে কটা চর দেয়, তারপর মাথার মধ্যে একটা টুপি পরায়। তখন ভাই আমার কাছে মনে হচ্ছে যে পুরো দুনিয়াটাই আমার কাছে অন্ধকার। সেটা কি জমটুপি বা কোনো এরকম ছিল কিছু? যেমন জমটুপি বলতে অনেকে বলছে জমটুপি, কালো মুখোশ পরা বা এরকম টুপিগুলো আর কি, মানে কাপড় দেওয়া এরকম দিয়েছিল কিনা আসলে? আচ্ছা, ওই কালো টুপিটা ছিল এরকম যে ফাঁসির মঞ্চে যে টুপিটা পরানো হয় লাস্ট মোমেন্টে, ওই টুপিটা আমার মাথার মধ্যে পরানো হয়। আমি কোনো কিছুই দেখতে পারতেছিলাম না। পিছন দিয়ে এলো পাথারি আমাকে একই বরাবর আমাকে 15 থেকে 20টা বাড়ি মারে। তারপর আমি মাটিতে বসি নাই। এর পরবর্তীতে যখন আমার হাঁটুর মধ্যে বাড়ি মারে, আমি মাটির মধ্যে বসে পড়ি। তারপর ভিডিও কলে তহিদ আফ্রিদিকে দেখাচ্ছিল যে এইভাবে দিচ্ছে আর কি, সবকিছু দেখাচ্ছে। তো তহিদ আফ্রিদির মন তখন পর্যন্ত গলে নাই, যার কারণে সে তখন আমি কিন্তু শুধু বলতেছে যে মাপ চা, ওর কাছে মাপ চা। আমি তহিদ আফ্রিদির কাছে মাপ চাচ্ছি যে ভাই আমি জীবনে কোনোদিন ভিডিও বানাবো না, আমাকে মাফ করে দেন, এবারের মতোই শেষ, প্রয়োজন আমি রিক্সা চালাই খাবো, তারপরে ভিডিও বানাবো না। তখনও তহিদ আফ্রিদি সেই পুলিশ কর্মকর্তাকে বলছে যে আপনি ওর নামে মামলা দেন, ও জামাত শিবির করে, আপনারা তো আইডি রেখে দেন, ফেসবুক চ্যানেলগুলো রেখে দেন, আপনারা ইনভেস্টিগেশন করেন, তাহলে জানতে পারবেন যে ও জামাত শিবিরের সাথে জড়িত। এরপরে আমার কিন্তু ফেসবুক আইডি, ইউটিউব চ্যানেল সবকিছু তারা রেখে দেয়, মানে ওইগুলো তহিদ আফ্রিদির টিমমেটেই নেয় বা পুলিশ নেয়, যেই নেয় আমার কাছ থেকে নেওয়া হয়েছে। তো আমার মুখোশ বান্ধা অবস্থায় যখন আমাকে মারধর করা হচ্ছিল, তহিদ আফ্রিদি ভিডিও কলে ছিল, এটা আমি বুঝতেছিলাম। তো ওই রুম থেকে আমাকে আরেকটি রুমে নিয়ে যায়, যেখানে নিয়ে আমাকে হাঁটুর মধ্যে বাড়ি দিয়ে আবারও বসানোর পরে তারা বলতেছে যে কোন কলেজে পড়স? আমি বললাম যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ থেকে আমি পড়াশোনা করছি। বলা মাত্রই ঠাস ঠাস করে আমাকে একটা থাবুর মারার বলে যে জাতির জনক বঙ্গবন্ধুর নামটাকেই তো বেজ্জতি করে দিলি, অপবিত্র করে দিলি, তোর মুখে এই নাম মানায় না, এইগুলো বলে বলে আমাকে মারছে। তারপরে বললো কি করছ? আমি বলে ভিডিও করি। সেই ভিডিও বানান করতে বলছে, আমি বানান করছি। বানান সঠিক হওয়ার কারণেও মারছে, মানে সঠিক ব্যাঠিক যাই হোক তারা মারবে, এটা হচ্ছে কথা। এক পর্যায়ে আমার প্যান্ট খুলতে নেয়, নিয়ে বলে যে ওর পুরুষাঙ্গ কেটে দিব, যাতে করে আর কোনোদিন স্ত্রীর সাথে সহবাস করতে না পারে। এই ধরনের থ্রেট দেয় এবং এক পর্যায়ে আমাকে গুম করে দেওয়ার চেষ্টা করে। তারা একটা বস্তা নেয়, নিয়ে বলতেছে আমি তো সবকিছু চোখ বাঁধা, আমি তো সব বুঝতেছি, যতটুকু শুনতেছি কানে ওইগুলো। তো বলতেছে ওকে গুম করে দে। ডিবি আরেক যে অফিসে মানে অন্য রুমে নিচ্ছে, ওইখান থেকে বলা হচ্ছিল যে ওকে গুম করে দে, নিয়ে ফেলে দে, এত কিছু করার তো দরকার নেই। তো আমাকে কানে কানে আরেকজন পুলিশ বলতেছে 10-20 হাজার টাকা দে, তাহলে মাইকটা একটু কম হবে। পরে আমি বললাম আমি গরিব মানুষ, আমি 10,000 টাকা কই পাবো? এটা বলার পর গরিব ফকিরনি বলে আমাকে আরো মারে। মানে তখনও জাকারিয়া যে তার টিমমেট, সে এখানে ছিল না, সে অন্য রুমে ছিল। পরবর্তীতে ওই রুমে আমাকে আবারও নিয়ে যায়, নিয়ে গিয়ে আমার মুখোশটা খুলে, আর হ্যান্ডকাপ তখনও পরা ছিল। এর পরবর্তীতে আমার কাছ থেকে জবানবন্দি নেয়, ভিডিও করে, ভিডিওতে বলতে বলে যে তোর সাথে কিছু হয় নাই, বল যে মুসলিগার চলে গেছে। আমি ওইগুলোই বলছি। আর আমার নামে যে মামলাগুলো দিতে নেয় তার মধ্যে জামাত শিবির, আমি দেশদ্রোহী, তারপর হচ্ছে আমি সরকারের বিরুদ্ধে কথা বলি, এই ধরনের কথাগুলো বলে অনেকগুলো অভিযোগ দিচ্ছে। আমার হাতে এক সময় একটা বন্দুক দিয়ে তারপর বলতেছে যে বন্দুক সহ ধরা খাইছে। অনেকভাবে নাটক সাজায় তারা করছে। কতদিন ছিলেন সেখানে? কতদিন না, আমি সেখানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এরকম। আপনারা তো অনেকে ছিল নাকি এখানে, নাকি শুধু আপনিই ছিলেন? তখন শুধু আমিই ছিলাম, আমার সাথে আর কেউ ছিল না, শুধু আমি একাই ছিলাম, আমার সাথে এরকম কাজগুলো করছে।
তারপর যখন তার টিমমেট জাকারিয়ার সামনে আনলো, তখন জাকারিয়া ফোনে বলতেছে যে ব্রো সবকিছু কিন্তু এক্সট্রিম হয়ে যাচ্ছে, আপনি যা চাচ্ছেন তার চেয়েও বেশি হচ্ছে। মানে তারা হয়তো বা চাইছিল যে 2-4টা বাড়ি মেরে ছেড়ে দিবে, সেইখানে আমাকে এত পরিমাণ মারছে যেটা তারা নিজেরাও কল্পনাও করতে পারে না। তখনও তহিদ আফ্রিদি বলে নাই যে ঠিক আছে ওকে মাফ করে দাও, তখনও বলেন আমি তো মাপ চাইতেছি। পরে জাকারিয়া তাকে যখন আবারও ফোন দিতে দেখলো, মানে ফোন দিল, তখন দেখলো যে তহিদ আফ্রিদির ফোনটা ধরা হচ্ছে না, তখনও আমাকে মারতেছে। তহিদ আফ্রিদি যদি একবার বলতো যে স্যার ছেড়ে দেন, তাহলে কিন্তু আমাকে ছেড়ে দেয়। তহিদ আফ্রিদি তখনও বলে নাই। তো প্রায় 1-1.5 ঘন্টা নির্মমভাবে আমাকে নির্যাতন করে। নির্যাতনের পরে আমার কাছ থেকে মুচলেখা নিবে। এখন আমার চোখ দিয়ে পানি পড়তেছে আর হাতের মধ্যে তো বাড়ি দিয়েছে, আমি তো হাত লড়াইতে পারতেছি না। পিস্তল দিয়ে কিন্তু আমার চোখের এখানে একটা বাড়ি মারে, তারপর আমার চোখটা এইভাবে বন্ধ হয়েছিল অনেকদিন, তারপর নাক দিয়ে ব্লিডিং হয় আমার। আচ্ছা সাহেব, আপনি এতদিন পরে এসে এই কথাগুলো কেন বলছেন? এতদিন পরে কেন ভাই, আপনারা সবাই জানেন যে 17 বছর পুরো বাংলাদেশের মানুষ চুপ ছিল। সেখানে অনেক প্রভাবশালী লোক ছিল যারা সবাই চুপ ছিল, আর সেখানে আমি একটা মামুলি পুঁটি মাছ। আমি তার বিরুদ্ধে কথা বললে আমাকে নিয়ে যদি আবার পিটাইতো, কেউই জানতেন, আপনারা কেউ কিন্তু জানতেন না, আমি হয়তো বা গুম হয়ে যেতাম। এই ভয়েও আমি কোনো কিছু বলিনি, অনেকদিন চুপ করেছিলাম। গত বছর 5ই আগস্টের পরে তো অনেকে ধরেন অনেকে নির্যাতনের শিকার যারা হয়েছে বা ডিবি বিষয়ে অনেকে মুখ খুলেছে। এতদিন পরে এসে যখন তহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে, আপনি তখন এসে কিন্তু এই কথাগুলো বলছেন, এই কথাগুলো সত্যতা কি? আচ্ছা, এটা সত্যতা হচ্ছে তার টিমমেটরা তো জানে সবাই কি হয়েছে, তারপর ওইটা তো হচ্ছে প্রুফ নাই কোনো, আমি মুখ দিয়ে বলছি। এটা প্রমাণ হচ্ছে 5ই আগস্টের পরে আমি মনে হয় 9-10 তারিখের দিকে তহিদ আফ্রিদিকে নিয়ে ভিডিও বানাই, ওইখানে আমি সবকিছুই বলে দিই। ওই ভিডিওটা ভাইরাল হয় নাই। ওই ভিডিওটার মধ্যে তহিদ আফ্রিদি নাম বাদে বাকি যা করা হয়েছে আমি সব বলছি। ভিডিও এখন আমার পেজে আছে, কত সালে ছাড়া হয়েছে আপনারা চাইলে দেখাইতে পারি। সো ওই ভিডিওর মধ্যে আমার সবকিছুই বলা আছে। পরবর্তীতে যখন আফ্রিদি গ্রেপ্তার হইলো, তারপরে সবাই আবার আমাকে বলছে যে ভাই আপনি একটু বলেন, এই বিষয়টা বলেন। আর তারপর আমার যারা শুভাকাঙ্ক্ষী, যারা এই বিষয়টা জানতো, সবাই বলছে ভাই এখন মুখ খোলার সময়, তুমি এখন মুখ খোলা, অন্তত পক্ষে না খুললে তুমি কাপুরুষ। তো আমি চিন্তা করলাম যেহেতু তারই টিমমেটের একজন রাহি, তার টিমমেটের একজন সদস্য যাকে তহিদ আফ্রিদি বড় করছে, মোটামুটি অনলাইনে পরিচিতি করেছে, সে মুখ খুলছে, আমি কেন খুলবো না? তখন আমি কিন্তু আবারও বিষয়টা বলি এবং তহিদ আফ্রিদির নামটা উল্লেখ করে সে 5ই আগস্টের পরে যে ভিডিওটা বানাই, ওইটা আমি আবারও বানাই, জাস্ট তার নামটা এবার বলে দিছি, আর এই ভিডিওটা ট্রেন্ডে চলে আসে। ভাই আপনি 5ই আগস্টের পরেও তার নাম নিতে ভয় পেতেন? হ্যাঁ। মানে কি এমন ভয়, বা এরপরে আপনাকে আসলে আপনার থেকে কি মুসলেখা নিয়েছে আপনি দেখতে পেয়েছেন? মুসলেখার মধ্যে নিয়েছিল যে আপনি দেশদ্রোহী যে কন্টেন্ট আমি বানাই, এরা আমার কাছ থেকে জবানবন্দি নিছে যে আমি দেশের বিরুদ্ধে কথা বলি, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলি, এগুলো আমাকে যে লিখাইছে, এবং ভবিষ্যতে আমি এই ধরনের কন্টেন্ট বানাবো না, এটা আমার কাছ থেকে তারা লিখিয়ে নিয়েছে। আর কেন আমি তহিদ আফ্রিদির বিরুদ্ধে এতদিন কথা বলি নাই, এটা হচ্ছে ভয়। আমাকে জীবনে কোনোদিন একটা পুলিশ রাস্তার মধ্যে দাঁড় করা জিজ্ঞেস করে নাই তোর বাড়ি কই, সেইখানে ডিবি অফিসের মতো একটা জায়গা আমারে নিয়ে, মানে আমি একা ছিলাম ভাই, একা একটা মোমেন্টে আপনারা যেই কেউ আপনাদেরকে যদি নিয়ে কেউ এইভাবে হাত পা বেঁধে অত্যাচার করে, আপনারা কি ভয় পাবেন না? সবাই ভাই ভয় পাবেন। আর ওই ভয় আমার এখন পর্যন্ত কাটে নাই, আমি কিন্তু সেই ট্রমার মধ্যে এখন পর্যন্ত আছি। কারা কারা নির্যাতন করেছে, কারোর নাম বলতে পারবেন? ওইখানে যে পুলিশ কর্মকর্তা যারা ছিল সবাই সিভিলে ছিল, যার কারণে আমি কারো নাম দেখতে পারিনি। তৎকালীন ডিবি প্রধান হারুন সাহেব কি ইনভলভ ছিল? আমি তাকে দেখি নাই ওইখানে। তো যেহেতু আমরা দেখেছি তহিদ আফ্রিদির সাথে তার অনেক ভালো খাতির, তো ডিবি অফিস যেহেতু একটা কলে কেঁপে যায় তহিদ আফ্রিদির, সেহেতু হতেও পারে যে হারুনের মাধ্যমে আমাকে নেওয়া হয়েছে। আপনাকে যে ফোন দিয়েছে, মানে কোন কে থেকে ফোন দিয়ে নেওয়া হয়েছে, আপনাকে কে ফোন দিয়েছে? ডিবি অফিসের পুলিশ ফোন দিয়ে নিছে আমাকে। কি বলছে যে আমাকে শুধু এটা বলছে যে আপনার নামে অভিযোগ আছে, আপনি 1 ঘন্টার মধ্যে ডিবি অফিস আসবেন, একটা মুসলেখা দিতে হবে। তো আমি মুসলেখা দেওয়ার জন্য গেছি। ওইখানে গেলে যে আমাকে মারধর করবে আমি তো জানতাম না। ইভেন আমার বাড়ির কেউ জানে না আমি কোথায় আছি। রাত 12:30টায় আমি ডিবি অফিস থেকে বেরোই, বাসায় যাই। তারপরে আমার মা বাপ মানে সবকিছু দেখে যে আমার চোখের মধ্যে রক্ত জমে গেছে, এবং আমার পিছন সাইডটাও তারা দেখে একটা ছবি তুলে রাখে। সেই ছবিটাই আপনারা অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, যে আমার পিছনে পুরো নীল হয়ে গেছিল বাড়ির আঘাতে। এর আগে মানে তার পরবর্তীতে তহিদ আফ্রিদি কিন্তু তার বাসায় আমাকে ডাকায় নিয়ে তারপর আমার সাথে বিষয়টা মিউচুয়াল করে, সে অনুতপ্ত হয়, আমার সাথে সে মিলে যায়। তার পরবর্তীতে আমি আর তাকে নিয়ে কিছু বলি নাই, অনেকদিন চুপ ছিলাম। ধরেন আপনাকে নির্যাতন করিয়েছে, আবার তার বাসায় ডাকার কারণটা কি? আপনাকে ভয় পেয়েছিল? সে তো অনেক প্রভাব ছিল, আপনি 5 তারিখের পরে তাকে নিয়ে কথা বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে আপনারা কেমনে বলি যে তহিদ আফ্রিদি খুবই অনুতপ্ত হয়েছে বিষয়টা, যে ওর উপরে যা হয়েছে এটা অন্যায় হয়েছে, অন্যায়ভাবে এটা হয়ে গেছে, আর যা হয়েছে এক্সট্রিম হয়েছে। যার কারণে সে তার বাসার মধ্যে নেয়, আমাকে বেডরুমের মধ্যে নিয়ে যায়, সেটার ভিডিও আমার পেজে আছে। বেডরুমের মধ্যে নিয়ে তারপর সে আমাকে জড়ায় বলে যে ভাই যা হয়েছে আমি সেটার জন্য অনুতপ্ত, তুমি আমাকে ক্ষমা করে দিও। আজকে থেকে যদি তোমার কোনো প্রবলেম হয় তুমি এনি টাইম আমাকে ফোন দিবা, যে কোনো প্রবলেম, সেটা আর্থিক হোক আর যা শারীরিক হোক, আমি তোমাকে হেল্প করবো। যখন আপনাকে নির্যাতন করে আপনি দাবি করেছিলেন যে ভিডিও কলে তহিদ আফ্রিদিকে দেখানো হয়েছে, তখন সে দেখেনি এই নির্যাতনটা? হ্যাঁ, তো তখন তো দেখছে, তখন সে দেখছে, তখন সেটা তার কাছে খারাপ লাগে নাই। খারাপ লাগছে প্রায় 6 মাস পরে যায়, তখন সে আমাকে ডাকে নেয়।